লতাকে এত উদ্বিগ্ন দেখে মাধবী জিজ্ঞেস করলো, এই বাড়িটি কার? লতা হতাশ গলায় বলল, যে নিজেকে শত্রু রাজ্যের গুপ্তচারী দাবি করে মৃত্যুদণ্ড গ্রহণ করেছিল, এটা তার বাড়ি। কি সে আমাদের রাজ্যের ছিল? হ্যাঁ, কিন্তু সে তো আমি জানি সে কী দাবি করেছিল, তবে তার দাবি সম্পূর্ণ মিথ্যা ছিল। সে কোনো কিছুর বিনিময়ে মিথ্যার আশ্রয় নিয়েছে। তার মানে তুই বলতে চাইছিস সে রানীর সন্তানের হত্যার জন্য দায়ী নয়? কোনোভাবেই নয়। তাহলে আসল অপরাধীকে? সে যেই হোক না কেন, সে রাজমহলেই রয়েছে। আমার ধারণা আজকে আমাদের ওপর হওয়া হামলা তার নির্দেশে হয়েছে। শত্রু আমাদের মধ্যে রয়েছে। মুখোশধারী সে, তাই তো? হ্যাঁ, মাধবী ক্ষিপ্ত কণ্ঠে বলল, মুখোশধারী যেই হোক না কেন, খুব তাড়াতাড়ি আমরা তাকে খুঁজে বের করব। তার ভয়াবহ শাস্তি হবে। শাস্তি তো হবেই। আমাদের তাকে কোনো অঘটন ঘটার পূর্বে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আপাতত রাজমহলে ফিরে যাই। হ্যাঁ চল। মাধবী এবং লতা রাজমহলের উদ্দেশ্যে পা বাড়ালো। কিছুটা পথ যেতে লতার পায়ে কিছু একটা লাগলো। লতা মাটিতে পড়ে যাচ্ছিল। তখন মাধবী তার হাতটা ধরে নিল। লতা মাধবীর দিকে ঘুরে মুচকি হেসে তাকিয়ে রইল। মাধবী হাসি মুখে বলল, সেনাপতি থাকতে রানী মাটিতে মুখ থুবড়ে পড়বে? এটা কল্পনা করাও অসম্ভব। লতা খিলখিলিয়ে হেসে উঠল। মাধবী তাতে সঙ্গ দিল। সমবয়সী হওয়ার পাশাপাশি ছোটবেলা থেকে একসাথে কাটানোর ফলে দুজনের সম্পর্ক খুব গভীর হয়ে উঠেছে। লতা এবং মাধবীর সম্পর্ক এতটাই গভীর যে তাদের ধারণা পৃথিবী সব কিছু ভুলে গেলেও তারা একে অপরকে স্মৃতির পাতায় রেখে দিবে। হঠাৎ করে লতা মাধবীকে জড়িয়ে ধরল, শান্ত কণ্ঠে বলল, সবসময় আমার সেনাপতি আমার পাশে থাকবে তো? মাধবী মজার ছলে বলল, ভয় হয়? হ্যাঁ হয়, যদি কখনো আমাদের সম্পর্কে জটিলতার সৃষ্টি হয়। মাধবী লতাকে ছেড়ে দিয়ে পুনরায় খিলখিলিয়ে হেসে দিল। তারপর বলল, ভবিষ্যৎ রানীর তার সেনাপতির ওপরে বিশ্বাসটা কমে আসছে মনে হচ্ছে। যেখানে বিশ্বাস কমে যায় সেখানে তো জটিলতা আসবে। না, নিজের উপর থেকে বিশ্বাস কমে যেতে পারে, কিন্তু তোর ওপর দিয়ে কখনো যাবে না। তুই শুধু আমার বোন নয়, বন্ধু, সই, পরিপূরক সব কিছু। তাহলে এত ভয় কিসের? দেখ, রাজের লোভ আমার নেই। সেই লোভ এসে তোর সাথে বেইমানি করব, সেটা ভেবে ভুল করিস না। আমি জানি শেরপুর রাজ্যের রাজসিংহাসনে একমাত্র যোগ্য উত্তরাধিকারী তুই। তোকে ছাড়া অন্য কাউকে পেলে রাজসিংহাসনও লজ্জা পাবে। জটিলতা তো ক্ষমতার লোভ থেকে শুরু হয়। তুই কি আমাকে লোভী ভাবছিস? আমি জানি এটার উত্তর তুই খুব ভালোভাবে জানিস। তাহলে ভয় কিসের? আমরা এখন বড় হয়ে গিয়েছি, নিজেদের ভালো খারাপ বুঝতে পারি। সেখানে ভয় কিসের? ছোটবেলা থেকে যতবার পিছিয়ে পড়েছি ততবার তুই তোর হাত বাড়িয়ে দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করেছিস। যতবার ভুল সিদ্ধান্ত নিয়েছি ততবার সঠিক সিদ্ধান্তে নিতে শিখিয়েছিস। তাহলে আজ ভয় কিসের? লতা নীরব রইল। মাধবী বলল, নিজের চিন্তা চেতনা রাজ্যের ভালো কাজে প্রয়োগ করুন রানী সাহেবা। মাধবীর বলার ভঙ্গি দেখে লতা হেসে দিল। হাসি ধরে রেখে দুজন রাজমহলে ফিরল। মাধবী রাজমহলে ফিরতে তার ডাক পড়ল। মাধবী তার পিতামাতার কক্ষের সামনে গিয়ে বলল, ভিতরে আসবো? মন্ত্রী বলল, হ্যাঁ। আমাকে ডেকেছেন আব্বাজান? হ্যাঁ, তোমাকে না ডাকলে তো আজকাল তোমার দেখা মেলা ভার। মাধবী চুপ রইল। মন্ত্রী পুনরায় বললেন, সারাদিন রাজকন্যার সাথে ঘুরলে কাজ হবে? এবার নিজের ভালোটা নিয়ে ভাবতে শিখো। আপনার কথার ভাবার্থ, রাজ্যের যে সব ঘটে চলেছে তাতে ভবিষ্যতে রাজসিংহাসন কোনো এক কন্যার অধিকার করবে। তো তার জন্য নিজেকে প্রস্তুত করো। তার জন্য আমি নিজেকে কেন প্রস্তুত করব? তুমি এতটা অবুঝ নও। জনসম্মুখে রাজকন্যা বীরঙ্গলতা হলেও তোমরা কিন্তু ফেলনা নও। আমার বড় ভাই হওয়া, সে রাজা হয়েছে আর তার সন্তান রাজকন্যা। কিন্তু পরবর্তী রাজসিংহাসন অধিকারের লড়াইয়ে তুমিও অংশ নিতে পারবে, কারণ আমিও রাজমাতার পুত্র। আমার কন্যার অধিকার আছে। মাধবী এবারও নীরব রইল। মন্ত্রী বললেন, দেখো রাজসিংহাসন তোমার পিতার অধিকার ছিল, কিন্তু তাকে বঞ্চিত করা হয়েছে। তাই আমি চাই তোমার পিতার হয়ে যোগ্য জবাব দাও। মার্জনা করবেন আব্বাজান। আপনার এবং রাজমহলের মধ্যে লড়াইয়ের মাধ্যমে রাজা নির্ধারণ করা হয়েছে বলে আমি জানি। তুমি ভুল জানো। তাহলে আমি বলবো, যোগ্যতার দিক থেকে মহারাজ এগিয়েছিল বলে হয়তো বিনা প্রমাণে তাকে রাজা বানানো হয়েছে। তাছাড়া আমাদের ক্ষেত্রেও বলা চলে, বীরঙ্গলতা সব দিক থেকে যোগ্য, তাই কোনো প্রমাণের প্রয়োজনীয়তা নেই।
মাধবী চিৎকার করে। মাধবী নিজের পিতার এইরূপ চিৎকার শুনে কিছুটা ভয় পেল, তবে পরক্ষণে নিজেকে সামনে নিল। মাধবী বললেন, নিজের আব্বাজানের মুখে তর্ক করাটা লতার থেকে শিখেছো, তাই তো? মন্ত্রী বললেন। মাধবী কিছু বলতে চাইছিল, ইতিমধ্যে মাধবীর আম্মা সেখানে উপস্থিত হলো। আম্মার উপস্থিতি পেয়ে মাধবী অনুমতি নিয়ে চলে গেল। মন্ত্রী স্ত্রীর উদ্দেশ্যে বললেন, তোমার কন্যাকে বোঝাও, আমি চাই ভবিষ্যতে রানী আমার কন্যা মাধবীলতা হোক। এজন্য কন্যা হওয়া সত্ত্বেও আমি তাকে বীরঙ্গলতার মতো অস্ত্রবিদ্যায় পারদর্শী করেছি। বীরঙ্গলতার সাথে তাকে শুধু শুধু মেলামেশা করতে দেইনি আমি, এটা তাকে বোঝাও। মন্ত্রী স্ত্রী বললেন, লতার মতো যোগ্য মেধাবী হতে পারবে না, তাই আমি বলছিলাম। বাক্য সম্পূর্ণ করার পূর্বে মন্ত্রী স্ত্রীর গলায় চেপে ধরল, রাগান্বিত কণ্ঠে বলল, পুত্র তো দিতে পারিসনি, আবার নিজের কন্যার থেকে অন্যের কন্যাকে যোগ্য বলছিস। মন্ত্রী স্ত্রীর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। চোখ দিয়ে অশ্রু বেরিয়ে পড়ার পর মন্ত্রী তাকে ছেড়ে দিল। মন্ত্রী স্ত্রী গলা ধরে বসে পড়ল। মন্ত্রী বলল, যে কোনো মূল্যে মাধবীকে রাজসিংহাসনে দেখতে চাই আমি, কথাটা মনে রাখিস। মন্ত্রী চলে গেল। তার স্ত্রী কান্নায় ভেঙে পড়ল। কক্ষের মধ্যে এই যন্ত্রণা কবে শেষ হবে? মেঘরাজ রাজবাড়ির আশেপাশে ঘুরঘুর করছিল। এই যুবককে রাজবাড়ির আশেপাশে ঘুরঘুর করতে দেখে মাধবীর কিছুটা সন্দেহ হলো। মাধবী যুবকের পেছনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, রাজবাড়ির আশেপাশে ঘুরঘুর করছো কেন? রাজকন্যা দেখতে। আনমনে বলল, কি? মেঘরাজ মেঘরাজ যখন বুঝতে পারল তার পাশে কেউ রয়েছে, তখন হসকচিয়ে পাশে ফিরল। কে তুমি? প্রশ্নটা তো আমার করা উচিত। এখানে ঘুরঘুর করছো কেন? চুরি করার মতলব রয়েছে নাকি? আমাকে দেখে চোর মনে হচ্ছে। তুমি জানো আমি কে? কে? রাজা মেঘরাজ। পেছন থেকে কথাটি প্রতিধ্বনিত হওয়ায় মাধবী এবং মেঘরাজ ঘুরে তাকালো। সামনে লতাকে দেখে মাধবী বোঝালো কথাটি লতা বলেছে। মাধবী বুঝতে না পেরে বলল, রাজা। হ্যাঁ, যদিও তিনি নিজে ছাড়া কেউ তাকে রাজা মনে করে না। কথাটি মেঘরাজের গায়ে লাগলো, তাই বলল, কি বললি তুমি? আমাকে সবাই রাজা বলে কত সম্মান করে জানো? বেশ সম্মান করে। কাল স্বচক্ষে প্রমাণ দেখলাম। মেঘরাজ বুঝতে পারল কাল তার বন্ধুর সাথে তর্কাতর্কির কথা বলছে। মেঘ বলল, দেখো, ব্যঙ্গ করবে না একদম। লতা বলল, কই, আমার তো মনে হয় না ব্যঙ্গ করলাম। এই তোমরা কারা বলো তো? লতার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘরাজ। হঠাৎ মাধবী মাঝখানে ঢুকে মেঘের সামনে এসে বলল, আপনি এরকম চোখ করে তাকিয়ে আছেন কেন? আর আমরা কারা সেটা আপনাকে বলবো কেন? মেঘ বলল, দেখো, তোমার সাথের জনকে ভালোভাবে কথা বলতে বলবে আমার সাথে। মাধবী বলল, ও ভালোভাবে বলেছে, কিন্তু আপনি বুঝতে পারেননি, এটা আপনার সমস্যা। মেঘ বলল, তোমরা দুজনে তো মহাবেয়াদব। লতা বলল, তুমি করে সম্বোধন করছেন আপনি, আর আপনি আর বেয়াদব হলাম আমরা। দেখো, আমি ছোটদের আপনি করে বলি না। মাধবী মাথায় হাত দিয়ে বলল, আপনি এত বড়, আমি তো যুবক ভাবছিলাম। এখন তো দেখছি কাকা যান বলে ডাকতে হবে। কি? মেঘ। লতা এবং মাধবী একসাথে হেসে দিল। মেঘরাজ রাগান্বিত হয়ে কিছু বলতে যাবে, তার পূর্বে লতারা চলে গেল। মেঘরাজ ঠান্ডা করে বিড়বিড় করে বলল, এখন রেগে গেলে হবে না। বন্ধুদের কথা দিয়েছি, রাজকন্যার সাথে সাক্ষাৎ করে আজকে যাব। আজকে আজ যে করেই হোক রাজকন্যার সাথে দেখা করে যেতে হবে। আমি সাহায্য করব। লতা ছুটে পালানোর পর কি মনে মনে ফিরে এলো। এসে মেঘের বিড়বিড় করে কথাটি শুনতে পেল। মেঘ লতাকে দেখে রেগে গিয়েছিল, তবে সাহায্য করার কথাটি শুনে শান্ত হলো। সত্যি রাজকন্যার সাথে দেখা করতে সাহায্য করবে? করব, তবে বিনিময় লাগবে। কি বিনিময়? অস্ত্র চালাতে জানো? মেঘ গর্বের সহিত বলল, বীর যোদ্ধাকে তুমি প্রশ্ন করছো অস্ত্র চালাতে জানে কিনা? মূর্খ রমণী। তাই বীর যোদ্ধা? কেমন কোনো সন্দেহ আছে? সন্দেহ তো রয়েছে, তাও মেনে নিলাম। রাজ্যের সেনাপতি বেশ ভালো যোদ্ধা, তার ছেলের হিসাবে মোটামুটি জানো, তাতেই চলবে। কাজের কথা বলো। বলছি, শেষে কিনা আমি বীর যোদ্ধা হয়ে এসব নজরদারি করব? তোমার তোমার আমাকে কি মনে হয়? রাজকন্যার সাথে দেখা করতে না চাইলে? না না, দেখা করব। তাহলে কাজটা করুন। করব। এখন রাজকন্যার সাথে দেখা করার সুযোগ করে দাও। আগে কাজ, তারপর দেখা। কিন্তু কাজটা তো রাতে করতে হবে। আমি তখন দেখা না করে ফেরত গেলে বন্ধুরা মজা করবে। তার মানে বন্ধুদের বলে দেখা করতে আসলেন? না মানে, যাই হোক, বন্ধুদের গিয়ে বলুন রাজকন্যার সাথে দেখা হয়েছে।
সে আপনাকে একটা কাজ দিয়েছে, তারপর আপনার বন্ধুদের সাথে রাজকন্যা দেখা করবে। সত্যি বন্ধুদের সাথেও দেখা করবে? কাজটা করলে তবে। আচ্ছা, আমি কাজটা করে দেব। তাহলে এখন যান, কাজটা করার জন্য প্রস্তুত হন। দেখা করাবে তো? হ্যাঁ, সত্যি। বললাম তো। মেঘ চলে গেল। লতা মহারাজ রাজমহলে প্রবেশ করে দুজন প্রহরীকে বলল, আজকে আর যেতে হবে না। গভীর রাত। পাথরে হোঁচট খেয়ে মেঘরাজ পড়ে যাচ্ছিল। কোথা থেকে এক হাত এসে মেঘরাজের হাত ধরলো। মেঘরাজ চাঁদের আলোয় তার মুখোশটি দেখার চেষ্টা করলো, কিন্তু সে ব্যর্থ হলো চাদরে মুড়ানো মুখোশটি দেখতে। মেঘরাজ মুখোশটি দেখতে ব্যর্থ হয়ে জিজ্ঞেস করলো, কে? লতা মুখের উপর থেকে চাদর নামিয়ে দিল। নিজের অপর হাতে থাকা লণ্ঠনটি মুখের সামনে ধরলো। মেঘ এবং লতা এবার একে অপরকে দেখতে পেল স্পষ্ট। মেঘ গভীর রাতে লতাকে দেখে কিছুটা বিস্ময়িত হলো। বিস্ময় ভাব কাটিয়ে বলল, এত রাতে তুমি এখানে কি করছো? সে যাই করি, আমি হাত না ধরলে তো আজ আপনার রাজা হওয়ার শখ শেষ হয়ে যাচ্ছিল। মানে? লতা ইশারায় পিছনে লক্ষ্য করতে বলল। মেঘরাজ পিছনে তাকিয়ে বেশ ভয় পেল। পিছু নিতে নিতে এতটা এসে পড়ল সামনে যে গভীর খাদ। এখানে পড়লে তাকে পাওয়া যেত। এটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তার মাথায় ঘুরছে। যার পিছু নিয়ে সে এতটা আসলো, সেই লোকটি খাদের এখান থেকে কোথায় গেল? কি ভাবছে? মেঘ বলল, কিছু না, তোমাকে ধন্যবাদ। যদিও তুমি ধন্যবাদটি পাও না, তবুও দিলাম। আপনার জীবন বাঁচালাম, তারপরও বলছেন ধন্যবাদ পাই না? হ্যাঁ তাই, কারণ এখানে আমার সাথে কোনো অঘটন ঘটলে তার জন্য দায়ী তুমি থাকতে। লতা জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে রইল। মেঘ বুঝতে পেরে বলল, তোমাকে মনে করিয়ে দেব কি তোমার কাজ করতে আমি এখানে এসেছি। তোমার জন্য মরতে মরতে বেঁচে গেছি। অবশ্য তুমি ঠিক সময় হাতটা এসে ধরলে। লতা বলল, আমি তোমাকে অন্ধকারে আলোবিহীন চলাফেরা করতে বলেছি বুঝি? তা বলনি। তবে যার পিছু নিচ্ছিলাম সে যদি বুঝে যেত, তাই আলো নেওয়া হয়নি। তাছাড়া আমি অন্ধকারে সারা রাজ্য ঘুরে বেড়াতে পারি। তোমার মতো ভীতু নই আমি। আমি একদমই ভীতু নই। তাই বুঝি? হ্যাঁ, এটা বলুন, কার পিছু নিচ্ছিলেন এবং সে কোথায় গেল জানি না, কিন্তু এইদিকে আসছিল। বাড়িটাতে প্রবেশ করছিল সে? হ্যাঁ, বাড়িতে খালি হাতে প্রবেশ করেছিল। তারপর একটা পোটলা নিয়ে বের হলো। মনে হলো অনেক কিছু ছিল সেটায়। আচ্ছা, লতা মনে মনে বলল, ঠিকই ভেবেছিলাম গতকাল প্রহরীর আগমন বুঝতে পেরে আসেনি, তাই আজ আসলো। সেদিনই বুঝেছিলাম লোকটির যে নিজেকে গুপ্তচর বলে মৃত্যুদণ্ড দিয়েছে। বাড়ির লোক এত তাড়াতাড়ি সব জিনিসপত্র নিয়ে পালাতে পারে না। ফেলে যাওয়া জিনিসপত্র নিতে এসেছিল, কিন্তু কোথায় গেল? সামনে গভীর খাদ, ডান পাশে জঙ্গলের রাস্তা, বাম পাশ দিয়ে আমাদের রাজ্যের লোকালয়। কোন দিকে যেতে পারে? এই কি ভাবছো? লতা বলল, আপনাকে বলেছিলাম না লোকটিকে ধরতে, আপনি ধরেননি কেন? একদম মিথ্যা কথা বলবা না। তুমি ধরতে বলোনি, শুধু নজর রাখতে বলেছিলে। ধরতে বলা লাগে, এটা তো বুঝে নেওয়া উচিত। এই বুদ্ধি নিয়ে রাজা হওয়ার চিন্তা করেন আপনি? ভুল বকবা না। তাছাড়া বারবার রাজা হতে চাই এটা বলছো কেন? আমি একবারও বলেছি আমি রাজা হব? আমি বলেছি আমি রাজকন্যার বর হব। সে রাজকন্যা রানী হোক বা না হোক, রাজকন্যার বর হওয়ার অর্থ রাজা হতে চাওয়া। আপনার বন্ধুরাও এটা মনে করে, কিন্তু সত্যিটা হলো আমি বীরঙ্গলতার বীরত্বকে ভালোবাসি, তাই তাকে সঙ্গী রূপে সারা জীবন পাশে চাই। যাকে দেখলেই না তার বীরত্ব সম্পর্কে কিভাবে জানলে? লোক মুখে শোনা বাক্য সত্য, তার কি নিশ্চয়তা আছে? শোনা বাক্য নয়, স্বচক্ষে দেখা তার বীরত্ব। কি? মেঘরাজ লতার চোখের দিকে এক ধ্যানে তাকিয়ে বলল, আজ যেমন তুমি আমাকে বাঁচালে, একদিন সেও আমাকে বাঁচিয়েছিল, কিন্তু তোমাদের দুজনের বাঁচানোর মধ্যে অনেকটা পার্থক্য। কেমন? তুমি তোমার কোমল হাত দিয়ে আমার হাতটি টেনে ধরলে, এতে শুধু তোমার একটি বল প্রয়োগ ঘটেছে, আর সে তো বীরঙ্গনার মতো বীরত্ব নিয়ে এসেছিল। অতীত। মেঘরাজ 15 বছরে পদার্পণ করলো, অস্ত্রবিদ্যায় মোটামুটি পারদর্শী। একদিন মেঘরাজ ডাকাতদের কবলে পড়ল। ডাকাতদের আগমনের পথে ভুলবশত চলে এসেছিল। সে তার সমস্ত পারদর্শিতা দিয়ে তাদের সাথে লড়াই করেছিল, কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে তার হার হলো। শত্রুর আঘাতে মাটিতে লুটিয়ে পড়ল। নিশ্চিত মৃত্যু। তখন
তার সামনে ঠিক তখন তার দিকে আসা তলোয়ারকে কেউ বাধা প্রদান করলো। মেঘরাজের সামনে এক রমণী ডাকাতদের সাথে যুদ্ধ করছিল। বয়সে তার থেকে 5 বছরের ছোট হবে। যুদ্ধবিদ্যা দেখলে মনে হবে না সে ছোট, মনে হচ্ছে অনেক বড়, বিজ্ঞ। তারপর মেঘরাজ অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধে লেগে পড়ল। একটা সময় ডাকাতরা ভয় পেয়ে পালিয়ে গেল। মেঘ এবং লতা দুজনের মুখে তখন বিজয়ের হাসি। মেঘ বলল, কে তুমি? বীরঙ্গলতা। তারপর রমণী চলে গেল। আমি কয়েকবার পিছু ডাকলাম, কিন্তু শুনল না। বর্তমান মেঘ বলছে, তাই তার সেই বীরত্ব, ভয়হীন চোখ, মায়াবী হাসি, সবকিছু আমার হৃদয়কে দোলা দিয়ে গেল। আজও ভুলতে পারি না সেই অপরূপ সৌন্দর্যময় মুখশ্রী। লতা নিজের হাতের দিকে তাকালো। কোথায় সৌন্দর্য? এখানে তো শ্যামবর্ণ দেখতে পাচ্ছে। দর্পণে দাঁড়িয়ে যখন সে তার প্রতিবিম্ব দেখে, তার মনে হয় শ্যামলা এই মুখশ্রী তার আম্মা তাকে দান করে গিয়েছিল। সবাই বলে তার আম্মা শ্যামলা হলে কি হবে, মুখশ্রী জুড়ে অগাধ মায়া ছিল। ঠিক যেমন সবাই মৃঙ্গলতাকে বলে। লতা নিজেকে স্বাভাবিক রেখে বলল, তুমি সত্যি তাকে ভালোভাবে লক্ষ্য করেছিলে? অবশ্যই। যুদ্ধে ব্যস্ত থাকলেও আমার দৃষ্টি তার দিকে ছিল। অপরূপ সুন্দরী সে। হ্যাঁ, আমার দেখা সবচেয়ে সুন্দর, অনেক অনেক সুন্দর। দেখে বলছো? মেঘ বিরক্ত হয়ে লতার দিকে তাকালো। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। তার গায়ের গড়নটা সাদা নয় ঠিক, তবে সে আমার দেখা সবচেয়ে সুন্দর রমণী। ও, লতা এতক্ষণ ভাবছিল মেঘের হয়তো তার মুখশ্রী ঠিকভাবে মনে নেই, তাই তাকে সুন্দর বলছে। তবে তার ধারণা ভুল। মেঘ বলল, একটা কথা বলবো? বলো। আমার দেখা দ্বিতীয় সুন্দরী রমণী কে জানো? কে? তুমি। লতা মেঘের দিকে তাকিয়ে রইল। মেঘ বলল, আমার মনে হয় রাজকন্যা তোমার মতোই দেখতে হবে। লতা কিছু বলল না। মুচকি হাসলো, শুধু মুচকি হাসলো। মেঘ বলল, একটা জিনিস লক্ষ্য করেছো কি? তুমি কিন্তু আমায় কথায় কথায় তুমি বলে ফেলেছো। তাই তো? ভাবুক হয়ে লতা বলল, আচ্ছা চলো, যখন বলে দিয়েছি তখন এভাবেই বলি। আচ্ছা বলো, মেঘরাজের কোনো সমস্যা নেই? লতা হঠাৎ মেঘরাজের দিকে হাত বাড়িয়ে দিল। তারপর বলল, আজ থেকে আমরা বন্ধু হই। সে সে হওয়া যায়, তবে বন্ধুর থেকে বেশি ভাববে না। কিন্তু আমার মন প্রাণ হৃদয় সব বিরঙ্গলতাকে দিয়ে দিয়েছি, তাই সাবধান। মেঘলতার হাতের সাথে হাত মেলালো। লতা বলল, তুমি চিন্তা করো না, তোমার মধ্যে বিশেষ কিছুই নেই যে আমি পছন্দ করব। যে রমণীর চোখে মেঘরাজের বিশেষত্ব ধরা পড়ে না, সে রমণী অন্ধ। আপাতত তুমি অন্ধ থাকো, কেননা বিরঙ্গলতা আমার জন্য অপেক্ষা করছে। মেঘের বলার ভঙ্গিতে লতা হাসি দিল। মেঘ লতার হাসির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। মেঘ বলল, তোমার নাম কি? বন্ধুদের নাম একটাই হয়, বন্ধু। তাহলে আমি তোমায় কি বলে ডাকবো? বন্ধু। আচ্ছা বন্ধু, এবার তুমি যাও। এত রাতে তোমার বাহিরে থাকা ঠিক নয়। কেন ঠিক নয়? তুমিও বুঝি ভাবো কন্যারা অবলা, তাদের কক্ষের মধ্যে বন্দি থাকা উচিত? তা ভাববো কেন? সেটা ভাবলে কি বিরঙ্গলতাকে চাইতাম জীবনে? তা বললে কেন? কারণ তোমার এখন যাওয়া উচিত। বিপদ আসার সম্ভাবনা আছে। আর বিরঙ্গলতা তোমার মতো দেখতে হতো বলেছি বলে তুমি নিজেকে বিরঙ্গলতা ভেবে ভুল করো না। তুমি তার মতো যুদ্ধ জয় করতে পারবে না। তখন তো আমাকেই ঝামেলায় পড়তে হবে, কেননা বাঁচাতে আমাকেই হবে। লতা মেঘের দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। নিজেকে কি না কি ভাবে এই যুবক। তবে যাই হোক, মন্দ নয়। মেঘ বলল, আমার কি ভাবছো? কিছু না, তুমি যাও। হ্যাঁ, কাল রাজকন্যার সাথে দেখা করানোর সময় নির্ধারণ করব। সকালে রাজ্যের দক্ষিণ দিকে এসো। লতা কিছু না বলে হেসে চলে গেল। তবে যাবার পূর্বে জঙ্গলের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে গেল। সকাল সকাল পদ্মাবতী এসে উপস্থিত হলো রাজবাড়িতে। পদ্মাবতীকে দেখে সবাই খুশি হলো, কিন্তু তাকে একা দেখে কিছুটা অবাক হলো। মন্ত্রী স্ত্রী জিজ্ঞেস করলেন, জামাতা আসেনি? না, রাজকার্যে ব্যস্ত। হ্যাঁ। পদ্মাবতীকে আর কোনো প্রশ্ন করার পূর্বে সে কক্ষে চলে গেল। মন্ত্রী স্ত্রী কিছুটা ভয় পেলেন। কন্যার মুখশ্রী দেখে তার ভালো ঠেকছে না। পদ্মাবতী কক্ষে শুয়েছিল। মাধবী আপার আসার খবর পেয়ে তার কাছে আসলো। মাধবী বলল, আপা। মাধবীর উপস্থিতি বুঝতে পেরে পদ্মাবতী স্বাভাবিক কণ্ঠে বলল, আমার এখন নিদ্রার প্রয়োজন। তুই পরে আয়। কেন আপা, কি হয়েছে তোমার? আমার কি হবে? অসময়ে নিদ্রা নিচ্ছ যে? একটু ক্লান্ত।
পদ্মাবতী যতই স্বাভাবিক কণ্ঠে কথা বলুক না কেন, তার কাছে বেশ অস্বাভাবিক লাগছে। মাধবী হঠাৎ লক্ষ্য করলো পদ্মাবতীর হাতে লালচে দাগ দেখা যাচ্ছে। পদ্মা মাধবীর দৃষ্টি লক্ষ্য করে হাত ডাকার ব্যর্থ চেষ্টা করলো। মাধবী বলল, সংসারে সুখী নও তুমি আপা? পদ্মা বলল, বিনিময়ে সংসার সুখী হয় না। মাধবী আপার কথার অর্থ বুঝতে পারল না, কিছু বলবে তার পূর্বে তার আম্মা কক্ষে প্রবেশ করে তাকে বেরিয়ে যেতে বলল। আম্মা তার কন্যার সাথে গল্প করবেন। মাধবী আম্মার আদেশে চলে গেল। মাধবী চলে যেতে পদ্মা তার আম্মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তার আম্মা মাথায় হাত বুলিয়ে বলল, আমার মতো তোর জীবনটা শেষ হয়ে গেছে। আমাদের ভাগ্য আমাদের খুব করে ধোঁকা দিল। পদ্মা বলল, চারদিকে এত বিনিময়ের মাঝখানে আমরা হেরে গেছি আম্মা। মাধবীর সাথে আব্বাজানকে এমন করতে নিষেধ কইরো আম্মা। মাধবীর আম্মা বুঝতে পারল না এখানে মাধবীর কথা কিভাবে আসলো। তবে কি মাধবীর জীবনে ঝড় আসতে চলেছে? আম্মাজান রাজকুমার পদ্মার স্বামী দ্বিতীয় বিবাহ করতে চাচ্ছেন। মাধবীর আম্মা বিস্ময়িত হয়ে তাকিয়ে রইল। পদ্মা বলল, দ্বিতীয় স্ত্রী হিসেবে সে কাকে পছন্দ করেছে জানো আম্মা? ভয়ে ভয়ে বলল, কাকে? মাধবীকে। কি? পদ্মা তার আম্মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কন্যাকে শান্ত করার ভাষা মন্ত্রী স্ত্রীর জানা নেই, তাই তিনিও নীরবে কান্না করলেন। পদ্মা বলল, আম্মা যান, আমি তো রাজপুত্র বিবাহ করতে চাইনি। আব্বাজান কেন রাজপুত্রের সাথে বিবাহ দিল যখন, তখন বিনিময়ের খেলায় কেন দিল? কেন? রাজত্বের লোভ তাকে উন্মাদ করে দিয়েছে। এই লোভ আর বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। আমি আব্বাজানের কথা ভাবছি না, আমি মাধবীর কথা ভাবছি। আব্বাজান তাকে রাজ সিংহাসনে বসাতে চান, আর সে কথা শুনে রাজকুমার তাকে বিবাহ করতে চাচ্ছেন। আমাদের জটিলতার মধ্যে মাধবীর জীবনটা শেষ না হয়ে যায়। মাধবীর আম্মা বললেন, ভয় পাস না পদ্মা, মাধবীর সাথে কিছু হবে না। মাধবী সাহসী, বীর। মাধবীর সাথে লতা রয়েছে। সে মাধবী যদি আমাদের জটিলতায় পড়ে ভুল সিদ্ধান্ত নেয়, তার ভুল সিদ্ধান্তকে সঠিক সিদ্ধান্তে বদলে দেবে লতা। তারা দুজন একে অপরের কষ্ট সহ্য করতে পারে না যে। পদ্মা কান্নায় ভেঙে পড়ল, বলল, আম্মা আমাকে এতটা সংসারী কেন বানালে? না বানালে খুব কি ক্ষতি হতো? তোমরা শিখিয়েছ কন্যার ধর্ম সংসার, স্বামী সেবা, তার কথায় চলা। বিনিময়ে কি পাচ্ছি আম্মা? স্বামী সেবার বিনিময়ে রোজ তার হাতে নির্যাতিত হচ্ছি। মাধবীর আম্মা কিভাবে কন্যাকে সান্ত্বনা দেবেন ভেবে পাচ্ছে না। তিনি নিজেই এই যন্ত্রণার শিকার। কন্যার কক্ষের দরজার সামনে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে মাধবী এবং লতা। মাধবী তখন আম্মার নির্দেশে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় লতার সাথে সাক্ষাৎ হয়। লতা বড় আপার সাথে সাক্ষাৎ করতে আসছিল। তারপর দুজনে একসাথে আসে। কক্ষের ভেতরে কন্যা এবং আম্মার কথা শুনে তারা দরজার বাহিরে দাঁড়িয়ে যায়। আর সহ্য না করতে পেরে কক্ষের ভেতরে প্রবেশ করলো। শান্তভাবে বলল, অন্যায় মেনে নেওয়া সংসারের ধর্ম হতে পারে না। পদ্মা এবং তার আম্মা বিস্ময় নিয়ে লতার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। লতার পেছনে মাধবী প্রবেশ করলো। পদ্মা বলল, তোরা? হ্যাঁ আমরা। সবার আড়ালে তোমার সাথে এত অন্যায় হচ্ছে, আর তুমি তা মুখ বুঝে সহ্য করছো? আচ্ছা, সংসার বুঝে এটাকে বলে? মাধবী রাগান্বিত হয়ে বলল। মাধবীর আম্মা বলল, তোরা কি শুনেছিস? আড়ালে অন্যের কথা শুনতে নেই, জানিস না? লতা বলল, মার্জনা করবেন কাকি আম্মা, আপনি দয়া করে একটু চুপ থাকুন। আমি আপার সাথে কিছু কথা বলতে চাই। মাধবীর আম্মা বলল, তোরা যে কি বলবি আমি জানি। দেখ, ছোট থেকে তোরা সেভাবে বড় হোসনি, তাই বুঝিস না সংসারে একজন স্ত্রীর কতটুকু মানিয়ে নেওয়া চলা লাগে। লতা পদ্মার গায়ে আঁচলটা সরিয়ে দিয়ে বলল, মানিয়ে নেওয়ার অর্থ বুঝি এই দাগগুলো? মাধবী এবং তার আম্মা অবাক হলো পদ্মার গায়ে মারের গভীর ক্ষত দেখে। লতা বলল, সংসার তো সেটাকে বলে যেখানে একজন নারী তার ভালোবাসা দিয়ে নতুন একটা পরিবারকে নিজের পরিবার হিসেবে গ্রহণ করে। সংসার তো সেটা যেখানে স্বামী স্ত্রীর মধ্যে দায়িত্ববোধ, কর্তব্য, ভালোবাসা, একে অপরকে ভালো রাখা এবং সুখে রাখার অঙ্গীকার থাকে। সংসার তো সেটা যেখানে দিন শুরু হয় সকলের সাথে হেসে খেলে, রাত শেষ হয় স্বামীর ভালোবাসায়। এটা কি সংসারের ধর্ম নয়? মাধবীর আম্মা চুপ রইলেন। লতা বলল, সংসারে কোলাহল থাকবে, এর অর্থ এটা নয় সেখানে লোকজন প্রতিনিয়ত নির্যাতিত হবে। এটাকে সংসার বলে না।
মাধবীর আম্মা বলল, তুই অনেক বড় হয়ে গেছিস লতা, কিন্তু পদ্মার যে এখান থেকে বের হওয়া সম্ভব নয়। নারীরা একবার যার সাথে স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হয় তার সাথে সারা জীবন কাটাতে হয়, এটাই যে নিয়ম। কিসের নিয়ম? কোথায় লেখা আছে এক সংসারে প্রতিনিয়ত নির্যাতিত হলে সেখানেই কাটাতে হবে? হ্যাঁ, সংসারের কোলাহল দমাতে একবার সুযোগ দেওয়া যায়, কিন্তু সুযোগ পেয়ে যে বদলায় না তার থেকে মুক্তি নিয়ে চলে আসতে হয়। পদ্মা বলল, তোরা এখান থেকে যা লতা, তোরা বুঝবি না। মাধবী বলল, কি বুঝবো না আপা? তুমি ভুল করছো আপা, এভাবে নির্যাতিত হয়ে সারা জীবন কাটানো সম্ভব নয়। পদ্মা বলল, সম্ভব না হলে আম্মা এতটা কাল পার করতে পারতো না। লতা এবং মাধবী একসাথে বলল, কি? পদ্মা বুঝতে পারলো ভুল কথা বলে ফেলেছে সে, তাই চুপ করে গেল। মাধবীর আম্মা এক প্রকার জোর করে তাদের কক্ষে থেকে বের করে দিল। মেঘরাজ বেশ কিছুক্ষণ লতার জন্য অপেক্ষা করছিল, কিন্তু সে আসছিল না। শেষে বিরক্ত হয়ে চলে যাচ্ছিল। ঠিক সে সময় লতার আগমন ঘটল। মেঘ লতাকে দেখে বলল, এত অপেক্ষা করালে কেন আমাকে? লতা বলল, তুমি খুব তাড়াতাড়ি এসে পড়েছ, আমি অপেক্ষা করাইনি। একদম নয়, আমি যথাসময়ে এসেছি। আচ্ছা, মেনে নিলাম তুমি যথাসময়ে এসেছো, কিন্তু আমি কিছুটা দেরিতে এসেছি। হ্যাঁ, এভাবে সবসময় নিজের ভুল স্বীকার করবে? তাই? হ্যাঁ। এবার বলো, বিরঙ্গলতার সাথে কবে দেখা করাবে? তুমি তো রোজই তার সাথে দেখা করছো। রোজ? কখন? কেন, স্বপ্নে? মেঘ মুখশ্রীতে রাগ ফুটিয়ে তুলে বলল, মজা করবা না। বন্ধুর ধর্ম কিন্তু উপহাস করা নয়। তাই বুঝি? তা বন্ধুর ধর্ম কি? বন্ধুর ধর্ম সবসময় বন্ধুকে সঙ্গ দেওয়া, তার ভুল সিদ্ধান্তে তাকে বোঝানো, তার ঠিক সিদ্ধান্তে নিজেকে জড়িয়ে নেওয়া, এসব বন্ধুর ধর্ম। তাই? হ্যাঁ। আচ্ছা, রাজকন্যা তোমার জীবন বাঁচালো, তাতেই তুমি তাকে ভালোবেসে ফেললে? ভালোবাসা বুঝি এত নগণ্য? নগণ্য মানে শুধু জীবন বাঁচানোর বিনিময়ে ভালোবাসা যায়? অর্থাৎ আমার জীবন যে বাঁচাবে আমি তাকে জীবন সঙ্গী বানানোর কথা ভাববো? না, একদম নয়। যে কেউ জীবন বাঁচালেই যে তাকে ভালোবাসতে হবে এমন নয়। এমন হলে তো তোমাকেও ভালোবাসতে হবে। তুমিও তো আমার জীবন বাঁচালে, তাহলে রাজকন্যা বলে ভালোবাসো? না, আমি তো জানতাম না বিরঙ্গলতা রাজকন্যা। সেদিন নাম শোনার পর কিছুদিন পর জানতে পেরেছি। তাহলে ভালোবাসাটা কিভাবে আসলো? বললাম না, তেজ, অস্ত্রবিদ্যা, মুখশ্রীর ক্রোধ, সব কিছু আমাকে বিমোহিত করেছে। আর একটা মজার ঘটনা শুনবে? মজার নয়, আনন্দের বলা চলে। কি? একদিন আম্মা আমাকে এবং বোনকে খাবার খাইয়ে দিচ্ছিল। আমাদের খাবারের ভিন্নতা পূর্বেই থেকেই ছিল, তাই আমাকে মাছ, বোনকে সবজি দিয়ে খাবার দেওয়ায় আমার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। কিন্তু সেদিন ওই খাবারটি খেতে পারিনি। মুখে লোকমা তোলার পূর্বে পিতা এসে খাবারটি ফেলে দিল। আমরা সবাই বিস্ময় নিয়ে পিতার দিকে তাকিয়ে রইলাম। তারপর পিতা বলল, আজ থেকে আমাদের করে কোনো বৈষম্য থাকবে না। মেঘের আম্মা, এতদিন যা করেছি ভুল করেছি। কন্যা এবং পুত্র দুজনে আমাদের সন্তান, তাদের মাঝে আমরা পিতামাতা হয়ে এত বৈষম্য তৈরি করব কেন? আমি না হয় পুরুষ মানুষ, বুঝিনি। তুমি তো তাদের আম্মা, তুমি কেন এই বৈষম্য মেনে নিয়েছো মেঘের আম্মা? কেন তুমি আম্মা হয়ে বোঝনি এরূপ আচরণে তোমার কন্যার উপর কেমন প্রভাব পড়ে? সন্তান যখন আমাদের, তখন কন্যা আর পুত্রের মধ্যে এত বৈষম্য কেন? আমরা পিতামাতা হয়ে এ পাপ করছি কেন? আম্মা সেদিন খুশিতে কান্না করে দিয়েছিল, সাথে আমার বোনের চোখে আনন্দের অশ্রু ধরা দিয়েছিল। তারপর থেকে আমাদের ঘরে কোনো বৈষম্য হয়নি। ছোটবেলা থেকে বৈষম্য দেখে আসায় আমি কোনোদিন বুঝিনি আমার বোনের যন্ত্রণা। কিন্তু যেদিন বৈষম্য কেটে গেছে সেদিন তার আনন্দ দেখেছিলাম। তার আনন্দের মধ্যে লুকায়িত ছিল সে যন্ত্রণাগুলো দেখেছি। আম্মা সেদিন আব্বাকে জিজ্ঞেস করেছিল তার মধ্যে এরূপ উপলব্ধি কীভাবে জন্ম নিয়েছে। সেদিন আব্বা বলেছিল কি জানো? লতা বলল, কি? তার চিন্তাধারা পরিবর্তন হয়েছে রাজকন্যার কথায়। রাজকন্যা যেদিন রাজসভায় কন্যা এবং পুত্রের বিবাদ নিয়ে প্রশ্ন তুলেছিল, সেদিন তিনি বুঝতে পারেন রাজকন্যার কথার মর্মার্থ। তার পুরুষ হৃদয়ে প্রথমে উপলব্ধি না ঘটলো, পরে আমার বোনের কান্না স্বচক্ষে দেখে তার সুবুদ্ধি হয়েছে। তারপর থেকে আমিও বুঝতে পারলাম আমি আমার বোনের সাথে অনেক অন্যায় করেছি। হয়তো বুঝে করিনি, কিন্তু করেছি। লতা মুচকি হেসে বলল, এবার রাজকন্যার চিন্তায় বিভোর হয়ে গেছো? এজন্য রাজকন্যার চিন্তায় বিভোর হয়ে গেছো? বলতে পারো প্রথম দেখায় শুধু ভালো লাগার সৃষ্টি হয়েছিল। ভালো লাগাটা রাজকন্যার চিন্তাধারা, চরিত্র গুণ শুনে ভালোবাসা হয়ে গেছে।
লতা বলল, ভালোবাসা পূর্ণতা না পেলে? মেঘ বলল, তার সাথে সাক্ষাৎ হওয়ার পর পূর্ণতা না পেলে হয়তো বেঁচে থেকেও মারা যাব। আর সাক্ষাৎ না হলে ভাববো সাক্ষাৎ হলে হয়তো পূর্ণতা পেত। লতা বলল, তাহলে সাক্ষাৎ না হওয়াই উচিত। কেন? অপূর্ণতা যে কোনো কারণে হতে পারে, কারণ এরপর যদি অপূর্ণতা তুমি বেঁচে থেকে মারা যাও, অর্থাৎ অনুভূতি শূন্য হয়ে থাকো, তবে সেই সাক্ষাতের প্রয়োজন কি? প্রয়োজন আছে। আমি বুঝতে পারছি তুমি কেন এমন বলছো। কেন বলছি? আমি সামান্য ব্যক্তি, আর সে রাজকন্যা, তাকে নিয়ে স্বপ্ন দেখা আমার সাজে না। লতা কিছু বলতে চাচ্ছিল, তাকে বলতে না দিয়ে মেঘ বলল, স্বপ্নগুলো দিবা না হলে তাকে ছোঁয়ার আকাঙ্ক্ষা গভীর কি করে হবে? তার সাথে আমার যায় না। আমি তাকে গভীর স্বপ্নে ছুঁয়ে দেই। এতে প্রেম আছে, ভালোবাসা আছে, আবেগ আছে, অনুভূতি আছে। সবগুলোর বিষয় সমন্বয়ে তাকে পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে, যা ভীষণ গভীর। সব সময় সব স্বপ্ন সত্যি হয় না জেনে যদি স্বপ্ন দেখাও ছেড়ে দেয়, তবে দিবা স্বপ্নগুলো বাস্তবে রূপ নিবে কিভাবে? লতা বলল, আবেগ, অনুভূতি, প্রেম, ভালোবাসা সমন্বয় কখনো কখনো ধ্বংসের সৃষ্টি হয়। মেঘ বলল, হোক না কিছু, সব অনুভূতি ধ্বংসের নামে সৃষ্টি। লতা স্নান হাসলো। মেঘ পুনরায় বলল, তার সাথে আমার সাক্ষাৎ হয়তো আমার জন্য অপূর্ণতা নিয়ে আসবে, কিন্তু বলা চলে ধ্বংস নিয়ে। তাই বলে কি তার সাথে সাক্ষাৎ করব না? লতা কিছু বলল না, শুধু মেঘরাজের দিকে একমনে তাকিয়ে রইল। হয়তোবা তার হৃদয়ে কিছু একটা সৃষ্টি হচ্ছে। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে লতা নিজের মনকে বলল, আমার অনেক কাজ রয়েছে, এসব দিয়ে ভাবলে চলবে না। কি ভাবছো? মেঘের কথায় ভাবনা থেকে বেরিয়ে আসলো লতা। লতা বলল, কিছু না। তোমার সাথে রাজকন্যার একদিন দেখা হবে। সেদিন তোমার ভালোবাসার পূর্ণতা পাবে কিনা জানি না, তবে তার সাথে সাক্ষাৎ তোমাকে চমকে দেবে। তুমি সাক্ষাৎ হবে বলছো? হবে হয়তোবা। হয়তোবা কি? লতা মুখে কিছু বলল না, মনে মনে বলল, সাক্ষাৎ হয়ে গেছে। লতা বলল, চলি, রাজমহলে অনেক কাজ পড়ে রয়েছে। আচ্ছা, তুমি রাজমহলে কি কাজ করো? তোমার রাজকন্যার দেখাশোনা করি। আমি তার সই। লতা ছুটে চলে গেল। মেঘ যেখানে ঠায় দাঁড়িয়ে রইল, মনে মনে বলল, অনুভূতিগুলো কেমন রং বদলাচ্ছে। রাজকন্যার ছবি যতবার কল্পনায় আঁকার চেষ্টা করছি, ততবার শুধু বন্ধুর মুখশ্রী ভেসে উঠছে। আচ্ছা, অনুভূতিরা বুঝি রং বদলায়, কিন্তু ভালোবাসাটা তো রাজকন্যার নামে হচ্ছে। দুদিন কেটে গেল। পদ্মাবতীকে সাথে নিয়ে মন্ত্রী তার শ্বশুর বাড়ি গেলেন। রাজার সাথে কথা বলে সব কিছু মিটিয়ে চলে আসবেন। অন্যদিকে লতার কাছে গোপন পত্র আসলো। ডাকাতের দলের যে লোকটিকে সে অপরাধীর নাম জানার কাজে লাগিয়েছিল, তার পত্র। আজ রাতে রাজ্যের একটা স্থানে তাকে সাক্ষাৎ করতে বলা হয়েছে। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে শুধু তার নাম। এজন্য লতা বেশ চিন্তিত। কথাটি মাধবীকে জানাবে কিনা ভাবছে। মাধবীকে জানালে সে তার সাথে যেতে চাইবে, কিন্তু এখানে শুধু তাকে যেতে বলা হয়েছে। কিছুক্ষণ ভেবে লতা সিদ্ধান্ত নিল সে একা সেখানে যাবে, মাধবীকে জানাবে না। মাধবী একটা বিশেষ কাজ ছেড়ে ছুটে রাজমহলের দিকে যাচ্ছিল। মাধবী ছোট থেকে একটু ছটফটে, তাই তো ছুটে চলছিল আপন গতিতে। ছুটতে ছুটতে হঠাৎ কারো সাথে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল। তখনই দুটো হাত তার বাহু ধরে রইল। মাধবী ধরে রাখা ব্যক্তির দিকে তাকালো। মাধবী সামনে সুদর্শন যুবককে দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। অপরদিকে মেঘরাজ বিরক্তি মাখা মুখশ্রী নিয়ে তাকিয়ে আছে। মেঘ বলল, তাকিয়ে থাকবে নাকি সোজা হয়ে দাঁড়াবেও? মাধবী নিজেকে ঠিক করে বলল, ধন্যবাদ, ঠিক আছে। তুমি সে না যে রাজমহলে চুরি করার মতলবে উকি ঝুঁকি মারছিলে। কি বললে তুমি? আমি মোটেও চোর নেই, কিন্তু সেদিন তো তুমিই ছিলে। কি যেন নাম? হ্যাঁ, মনে পড়েছে, রাজা মেঘরাজ। তুমি কি আমার সাথে মজা করছো? না তো। আমি তোমার সাথে মজা করবো কেন? তুমি কে আমার, সেটা তুমি জানো? কই, আমি তো জানি না। যে কাজে যাচ্ছিলে সে কাজে যাও। মাধবী মজা করে বলল, তা তুমি না বললেও যাব। তাহলে যাও। আচ্ছা, যাচ্ছি। মাধবী চলে যাচ্ছিল। মেঘ বলল, শোনো। মাধবী পিছু ঘুরে বলল, হ্যাঁ বলো। দেখে শুনে ছুটো। অন্যের বরদের সাথে এভাবে ধাক্কা খাওয়া ঠিক না, তাদের স্ত্রীরা কষ্ট পাবে। মাধবী হেসে বলল, তাই? হ্যাঁ, আমার স্ত্রী নেই বলে আজ বেঁচে গেলে, নয়তো কি হতো? আর কি হতো, তোমার কষ্টের একটা দিন কাটতো আজ। থাক, কষ্ট পেও না। আমি পরের বার থেকে দেখব যাতে তোমার স্ত্রী ছাড়া আর কারোর সাথে তোমার ধাক্কা না লাগে। সে তোমার দেখতে হবে না। নিজে একটু ভালোভাবে রাস্তাঘাটে চলাফেরা করো। আচ্ছা, যাই। পুনরায় সাক্ষাৎ হবে। মেঘ কিছু বলল না। মাধবী চলে গেল।
গভীর রাত। লতা তার বলে দেওয়া স্থানে উপস্থিত হলো। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর কারো সাথে দেখা মিলল না। লতা আশাহত হয়ে ফিরে যাচ্ছিল। তখনই মাথার পেছনে কেউ আঘাত করলো। লতা মাটিতে লুটিয়ে পড়লো। অজ্ঞান হওয়ার পূর্বে বলল, বেঈমান। লতা পেটে তলোয়ার দিয়ে আঘাত করতে যাবে, এমন সময় তলোয়ারটা কেউ খুব শক্ত করে ধরলো। হাত দিয়ে অঝরে রক্ত বের হচ্ছে, তবুও তার কোনো ভাবান্তর নেই। সে নিজের সর্বশক্তি দিয়ে তলোয়ারটা আটকাতে ব্যস্ত। মানুষটি অন্য কেউ নয়, মাধবী। শেরপুর রাজ্যে যাকে লতার পরিপূরক বলা হয়ে থাকে। অনেকে মনে করেন বীরঙ্গলতা যদি চাঁদ হয়, তবে চাঁদের পাশে সবচেয়ে উজ্জ্বল তারাটি হলো মাধবীলতা। চাঁদের নিজস্ব কোনো আলো থাকে না, এটাকে বীরঙ্গলতার গায়ের গড়নের সাথে মিলিয়ে নিয়েছে সবাই। তারা সবসময় উজ্জ্বল হয়, যার জন্য মাধবীকে তার সাথে তুলনা করা হয়। কেননা মাধবীলতার গায়ের গড়ন যথেষ্ট উজ্জ্বল। সুন্দরের পূজারী কেউই একেবারে মাধবীলতাকে দেখে মুগ্ধ হতে বাধ্য। তবে তাদের দুজনকে সর্বক্ষণ বলতে গেলে সবসময় একসাথে পাওয়া যায়। দুই একবার ব্যতিক্রম ঘটতে পারে, কিন্তু বিপদে একে অপরকে দেখা যাবেই। তাই পরিপূরক হিসেবে অনেকে তাদের ব্যক্ত করে। মাধবী কিছুক্ষণের চেষ্টায় তলোয়ার সহ লোকটিকে অন্যদিকে ফেলতে সম্ভব হলো। তারপর হাতে তুলে নিল অস্ত্র শত্রুর সাথে মোকাবেলা করার জন্য। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি, মাধবী শত্রুর মোকাবেলা করার পূর্বে শত্রু স্থান ত্যাগ করলো, অর্থাৎ পালিয়ে গেল। মাধবী তাদের নিয়ে বেশি না ভেবে লতার কাছে গেল। মাধবী লতাকে ধরে কয়েকবার লতা বলে ডাক দিল, কিন্তু লতার কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। মাধবী ধীরে ধীরে তাকে তুলে রাজমহলে নিয়ে যাচ্ছিল। তার পূর্বে মাথার পেছন থেকে রক্ত পড়া বন্ধ করতে কাপড় দিয়ে তা বেঁধে দিল। কিছুটা পথ যাওয়ার পর তার মনে হলো রাজমহলে যাওয়া ঠিক হবে না। লতা আহত শুনলে তার রাজত্ব সামলানো নিয়ে প্রশ্ন উঠতে পারে। বিশেষভাবে তার আব্বা প্রশ্ন তুলতে পারেন। মাধবী লতাকে নিয়ে পরিচিত এক বৃদ্ধার কুটিরে গেল। বৃদ্ধা মহিলা আহত লতাকে দেখে চমকে উঠলেন। বললেন, আমার লতা আম্মার কি হয়েছে? বুড়ি বৃদ্ধার সাথে খুব ছোট থেকে মাধবীলতা পরিচিত। তারা বৃদ্ধার সাথে মাঝে মাঝে দেখা করে, তার কাজে সহযোগিতার পাশাপাশি তার সাথে গল্প করেন। বৃদ্ধার ছেলে তাকে রেখে তার স্ত্রীর বাড়িতে চলে গেছেন ভালোভাবে জীবন কাটানোর আশায়। বৃদ্ধা তখন থেকে খুব একা ছিলেন, রোজ রাতে কান্না করতেন ছেলের শোকে। মাধবীলতা রাতে রাজ্যে পরিদর্শনে বেরোনোর পর তারা কান্নায় করা কুটির সামনে থামতে বাধ্য হয়েছিল। তারপর থেকে মাধবীলতা এবং লতার বৃদ্ধার পরিবার বৃদ্ধা মাধবীকে বুড়ি এবং লতাকে আম্মা বলে সম্বোধন করে। মাধবী লতাকে বৃদ্ধার কুটিরে নিয়ে শুইয়ে দিল। তারপর বলল, পরে বলবো দাদি আম্মা, আপনার তো ওর চিকিৎসা দরকার। বৃদ্ধা বললেন, এত রাতে কেন? কোনো হাকিমকে পাওয়া যাবে না বলে মনে হচ্ছে না তো? হাকিম লাগবে না, আমি ব্যবস্থা করছি। তুমি একটু আমাকে সাহায্য করো। হ্যাঁ বলো, কি সাহায্য লাগবে? তুমি আপাতত ওর পাশে বসো, আমি একটু আসছি। বৃদ্ধা লতার কাছে বসলো। মাথার কাপড় বদলে একটা কাপড় দিয়ে পুনরায় বেঁধে দিল। মাধবী ফিরে এলো কিছু গাছের পাতা নিয়ে। মাধবী লতার সাথে মিলে অনেক কিছুই শিখেছে। তাই জানে কোন গাছের পাতা দিয়ে আঘাত নিবারণ করা সম্ভব। মাধবী প্রাথমিক চিকিৎসা যতটা দেওয়া সম্ভব ততটা দিল। কিছুক্ষণের মধ্যে লতার জ্ঞান ফিরল। মাথায় কিছুটা ব্যথা অনুভব হলো। চোখ খুলে সামনে মাধবী এবং দাদি আম্মাকে বসে থাকতে দেখে কিছুটা বিচলিত হয়ে বলল, আমি কোথায়? তোমাদের কাছে কিভাবে আসলাম? মাধবী বলল, তুই কোথায় ছিলি? আমি তো লতার মনে পড়ল সে ডাকাত দলের একজন সদস্যের জন্য অপেক্ষা করছিল, আর সেই ব্যক্তি তার মাথায় আঘাত করেছিল। লতা হঠাৎ উদ্বিগ্ন হয়ে বলল, আমি ভুল করেছি মাধবী, আমি হেরে গেছি। কন্যারা চাইলে রাজ্য শাসন করতে পারে, আমি আমার ধারণা প্রমাণ করতে ব্যর্থ হয়েছি মাধবী, ব্যর্থ হয়েছি। লতাকে ধীরে ধীরে উত্তেজিত হতে দেখে মাধবী তাকে জড়িয়ে ধরে বলল, শান্ত হ লতা, শান্ত হ। কিছু হয়নি, ব্যর্থ কেন হবি? তুই তো রাজ্যের গর্ব, তুই রাজ্যের যোগ্য শাসক, তুই ব্যর্থ হোসনি। লতা শান্ত হয়ে বলল, যোগ্য রাজারা কখনো অল্প মুহূর্তে কাউকে বিশ্বাস করে না, তারা তাদের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বিচার করে সত্য মিথ্যা। আমি ওই লোকটার অসহায়ত্বের গল্পে বোকা হয়ে গেছি, বিশ্বাস করেছি সে আমার সাথে বেইমানি করবে না। তার হাত ধরে আমি অপরাধী অবধি পৌঁছানোর ব্যর্থ চেষ্টা করেছি। তাতে কি হয়েছে? তুই তো বলতি জীবনে চলার পথে ব্যর্থতা সফলতার এক গভীর ধাপ।
ব্যর্থতা শিক্ষা না থাকলে সফলতার গল্প হয় না। তবে আজ ভেঙে পড়ছিস কেন? লতা নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করলো। তুই আমাকে কোথায় পেলি মাধবী? রাতে নিদ্রা ভেঙে যাওয়ার পর পাশে তোকে না পেয়ে খুব ভয় পেয়ে গেছিলাম। সম্ভবত বেশ কয়েক স্থানে খুঁজে না পাওয়া শেষে কক্ষে এসে বসে পড়লাম। মনে হলো কোথায় যেতে পারিস তা কক্ষে থাকতে পারে। তাই ভেবে কক্ষ ভালোভাবে দেখলাম। বিছানার নিচে পত্রটি পেলাম আর বুঝতে পারলাম আমাকে না জানিয়ে তুই কোথায় গেছিস এবং কেন। তারপর আর কি, আমিও চলে গেলাম। মাধবী হাত ধরে বলল, তুই না আসলে কি যে হতো? কিছুই হতো না। পত্রটি না পেলেও আমি আসতাম। তোর ভাগ্য আমাকে তোর কাছে পৌঁছে দিত, ঠিক দিত। তারপর লতা বৃদ্ধার সাথে কুশল বিনিময় করলো, তার খোঁজ খবর নিল, পরিশেষে ধন্যবাদ জানিয়ে বিদায় নিল। রাজমহলে আনাচে কানাচে কানাঘোষা চলছে। মন্ত্রী তার কন্যাকে ফেরত নিয়ে এসেছেন। শ্বশুর ঘরের মন্ত্রী কন্যার স্থান পেল না। শোনা যাচ্ছে পদ্মার স্বামী দ্বিতীয় বিবাহ করেছেন। কোনো এক রাজকুমারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। মূলত শুধু এই কারণে মন্ত্রী তার কন্যাকে নিয়ে এসেছেন। পদ্মার স্বামী তার তৃতীয় স্ত্রী হিসাবে মাধবীকে চায় এবং শেরপুর রাজ্যের রাজত্ব। মন্ত্রীর সাথে পূর্বে রাজত্ব জয় করার শর্তেই পদ্মার বিবাহ ঠিক করা হয়। কিন্তু তাদের মেধাবী মাধবী কোথাও ছিল না। মন্ত্রী তাও মেনে নিতেন যদি মাধবী দ্বিতীয় স্ত্রী হতো। তবে তা নয়। দ্বিতীয় বিবাহ করে পুনরায় তৃতীয় বিবাহের জন্য সিদ্ধান্ত নিচ্ছে রাজকুমার, যা মন্ত্রীর পছন্দ হলো না। তার সাহসী বীর মাধবীলতার পাশে এবার বড্ড বেমানান। মন্ত্রী রাজি হননি। তার রাজি না হওয়ার সেখানে বিশাল ঝামেলা সৃষ্টি হলো। এক পর্যায়ে পদ্মা থামাতে আসলে তার গায়ে হাত অব্দি তুলেছে রাজকুমার। মন্ত্রী স্বচক্ষে কন্যার গায়ে আঘাত সহ্য করতে পারলেন না। তাই তিনি রাজকুমারকে আঘাত করেন এবং নিজ কন্যাকে নিয়ে চলে আসেন। মন্ত্রী কন্যাকে নিয়ে এসে কথা বলছেন, পদ্মা যে এখানে থাকবে, বিবাহের পূর্বে যেমন ছিল তেমন করে থাকবে। তার স্বামী সম্পর্কে কোনো বাক্য তার সাথে কেউ বলবে না। মন্ত্রীর সিদ্ধান্তে প্রথম মন্ত্রী স্ত্রী খুশি হলেন। তার মনে হলো মানুষ হিসেবে যতই খারাপ হোক, পিতা হিসেবে খারাপ নয়। এতদিন কন্যা বলে যাদের ভালোভাবে লক্ষ্য অব্দি করেনি, আজ তাদের কষ্ট সহ্যও ঠিক করতে পারেননি। মন্ত্রীর স্ত্রী এতটুকু শান্ত না। কিন্তু মন্ত্রী কি সত্যি এত সহজভাবে ভেবে তার কন্যাকে নিয়ে এসেছেন? তার ভাবনায় গভীরতা এত সহজ? খবরটি রাজমহলে ছড়িয়ে পড়ল। আড়ালে আবডালে সমালোচনা হলেও প্রকাশে কেউ কোনো বাক্য ব্যয় করতে পারছে না। বীরঙ্গলতার ডাক পড়ল রাজার কক্ষে। লতা রাজার কক্ষে প্রবেশ করলো তার অনুমতি সাপেক্ষে। রাজা কন্যার উদ্দেশ্যে বলল, তোমার সাথে গল্প করার ইচ্ছে অনেক, কিন্তু তোমার হৃদয়ে আমার জন্য ঘৃণার প্রহার রয়েছে, তাই গল্প করা হয় না। রাজা একটু থেমে পুনরায় বলল, ক্ষমা করা যায় না আমাকে? লতা শান্ত কণ্ঠে বলল, আপনার দিক থেকে কোনো ভুল নেই, আর যেখানে ভুল নেই সেখানে ক্ষমা শব্দটা বড্ড বেমানান। রাজা বললেন, যদি তোমার মনে হয় আমি কোনো ভুল করিনি, তাহলে আমাকে এতটা শাস্তি কেন দিচ্ছ? শাস্তি? আমি আপনাকে কিসের শাস্তি দিলাম? যদি বুঝতে সন্তানের অবহেলা একজন পিতাকে কতটা যন্ত্রণা দেয়, তবে উপরোক্ত প্রশ্নটি করতে না। আপনি কি এসব বলার জন্য আমাকে রেখেছেন? না, আমি তোমার সাথে গুরুত্বপূর্ণ একটা কথা বলতে যাচ্ছি। কি? তোমার আম্মার বিষয়ে। বলুন। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তবে তোমার আম্মা আমার দ্বিতীয় বিবাহের পূর্বদিন অবধি ভাবছিল তার নতুন সইয়ের সাথে কিভাবে ভাব জমাবেন। লতা স্বাভাবিক কণ্ঠে বলল, আমি জানি আম্মার প্রতিশ্রুতির মর্যাদা দিতে আপনি দ্বিতীয় বিবাহ করেছেন। আম্মা রাজমাতাকে কথা দিয়েছিলেন আপনাকে দ্বিতীয় বিবাহের জন্য রাজি করাবেন, তাই তার কথা রাখতে তিনি আপনাকে বাধ্য করেছেন। আর আমি এটাও জানি আপনার মনে হয় আম্মা আত্মহত্যা করতে পারে না। মনে হয় না, এটাই সত্যি। বদ্ধ কক্ষের আড়ালে যদি কিছু ঘটেও থাকে তবে তা এত বছর পর প্রমাণ করা সম্ভব নয়। তবে অপরাধীর যদি নিজ থেকে কোনো ভুল পদক্ষেপ নেয় এবং স্বীকার করে তার অপরাধ, তবে সম্ভব। মানে তুমি বলতে চাইছো বদ্ধ কক্ষে কি হয়েছিল তা আমি কখনো জানতে পারবো না? অপরাধ কখনো চাপা থাকে না, একদিন প্রকাশ পাবে। তবে আপনার মনে হওয়াটাকে পূর্ণতা দিতে সেদিনই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। সেদিন ব্যবস্থা নিলে হয়তো অপরাধী ধরা পড়তো। আমি বলতে চাইছি বদ্ধ কক্ষে যদি বা কিছু হয়ে থাকে তো। রাজা বললেন, তাহলে করণীয় কি? আক্ষেপ, সঠিক সময়ের অপেক্ষা। আচ্ছা, যখন আমি বাধ্য ছিলাম তবে ক্ষমা করছো না কেন?
কিছু আঘাতের ওষুধ হয় না। লতা চলে গেল। রাজার দু চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। রাজ্যে সবাই ভালো আছে। রানী, ছোট রানী পলাশমতিকে নিয়ে ভালো আছে। রাজমাতা নিজেকে নিয়ে, মন্ত্রী তার কাজ নিয়ে। শুধু ভালো নেই তিনি, প্রথম সন্তানের অবহেলায় ভালো নেই তিনি, একটুও ভালো নেই। এটা রাজার মতামত। তার মতে সবাই ভালো আছে, তিনি ছাড়া সবাই ভালো আছে। মেঘরাজ আজও রাজমহলের আশেপাশে ঘুরঘুর করছিল। মাধবীর চোখে পড়ল বিষয়টা। মাধবী মেঘরাজের কাছে গিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, রোজ এদিকে ঘুরঘুর কেন করো? হঠাৎ করে কথা হচকচিয়ে যায় মেঘ। নিজেকে সামলে মাধবীকে লক্ষ্য করলো, তারপর বলল, এমনি 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 কেউ ঘুরঘুর করে? আমি তো জানতাম না। মেঘের মাথা ঠান্ডা। হঠাৎ একটা বুদ্ধি খেললো, তাই বলল, আসলে রাজপ্রাসাদ খুব সুন্দর তো, ভেতরটা দেখার খুব ইচ্ছে। আব্বাজানকে বলেছিলাম, কিন্তু কখনো নিয়ে আসেননি, তাই ঘুরঘুর করছি। যদি ভেতরে যাওয়ার সুযোগ হয়। শুধু রাজমহল দেখার আকাঙ্ক্ষায় ঘুরঘুর করো? ঠিক তো। হ্যাঁ, এটাই। কিন্তু এভাবে তো রাজমহল প্রবেশ করা যাবে না। তবে তুমি চাইলে তোমাকে প্রবেশ করাতে পারি। সত্যি তুমি পারবে? হ্যাঁ, পারবো। তবে সহজে পেয়ে গেলে তার মূল্য থাকে না তো, জানো? হ্যাঁ, জানি। তাই রাজমহলে প্রবেশ করতে হলে পূর্বে তোমায় বীরত্বের প্রমাণ দিতে হবে। প্রমাণ কিভাবে? আমার সাথে যুদ্ধ করে। কি? যুদ্ধে আমি পরাজিত হলে ততক্ষণ তোমাকে রাজমহলে নিয়ে যাব। আর তুমি পরাজিত হলে রাজমহলে প্রবেশ করতে পারবে না। মেঘ বলল, তুমি যে আমাকে ভিতরে নিয়ে যাবে তার নিশ্চয়তা কি? বিশ্বাস রাখো। বিশ্বাসের উপর জীবন চলে। ধ্বংস বিশ্বাসের জন্যই হয়। তোমাকে বিশ্বাস করানোর জন্য কি করতে পারি? মেঘ কিছুক্ষণ ভাবলো, তারপরে বলল, একটা উপায় আছে। কি? তুমি আমাকে রাজমহলের উদ্যানে নিয়ে চলো, যেখানে আমাদের যুদ্ধ হবে। আমি জয় হলে সেখান থেকে রাজমহলের ভিতরে প্রবেশ করব, হেরে গেলে ফেরত চলে আসব। মাধবী একটু ভেবে বলল, আচ্ছা রাজি, তাহলে চলো। মাধবী মেঘকে নিয়ে রাজমহলের উদ্যানে নিয়ে চলে গেল। মেঘ সামনে যাওয়া দুজন প্রহরী তাকে বাধা দিচ্ছিল। পেছন থেকে মাধবী তাদের চলে যেতে বলল। তারপর শুরু হলো মেঘ এবং মাধবীর লড়াই। মাধবীর লড়াইয়ের থেকে বেশি মেঘের মুখশ্রীতে মেঘ দৃষ্টি রাখলো। লতা উদ্যানে মাধবীকে খুঁজতে এসেছিল। সেখানে এসে তাদের লড়াই দেখে থেমে গেল। একদিনে তাকিয়ে লড়াই দেখছিল। মাধবীর সাথে যুদ্ধে জয়লাভ করা সহজ নয়। তবে মেঘরাজ বেশ চেষ্টা করছিল। মেঘরাজের চেষ্টায় মাধবী মুগ্ধ হয়েছে। অন্যদিকে মেঘের চেষ্টা লতাকেও মুগ্ধ করেছে। লতার মতে যুদ্ধের প্রধান ধর্ম আপ্রাণ চেষ্টা, মনোবল এবং বিশ্বাস রাখা যে আমি জয়ী হব। মেঘের মধ্যে তার প্রতিফলন দেখা যাচ্ছিল। মাধবী এবং মেঘ বেশ কিছুক্ষণ লড়াই করলো। মেঘের হার না মানা চেষ্টা দেখে মাধবী নিজ থেকে অস্ত্র হাত থেকে ফেলে দিল। মেঘরাজ তৎক্ষণাৎ মাধবীর গলায় অস্ত্র ধরল। মাধবী একদিন মেঘের দিকে তাকিয়ে রইল। লতা বলল, কি হচ্ছে এখানে? লতার কথা ধ্যান ভাঙল মাধবীর। মেঘরাজ অস্ত্র নামিয়ে বলল, চলো এবার। মাধবী বলল, হ্যাঁ। লতা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল। মাধবী লতার উদ্দেশ্যে বলল, মেঘরাজ মহল দেখতে চায়, তাই আমি লড়াইয়ের আয়োজন করেছি। কথা ছিল আমি হেরে গেলে তাকে রাজমহলের ভেতর দেখাবো। আচ্ছা। মাধবী মেঘকে বলল, চলো। মেঘ সম্মতি দিল। মাধবী সামনে এগিয়ে এলো। মেঘ লতার খুব কাছে এসে দাঁড়ালো। আস্তে করে বলল, তোমার সইকে দেখতে এসেছি। তুমি তো সাক্ষাৎ করাবে না, তাই আমি নিজ বুদ্ধিতে সাক্ষাৎ করতে যাচ্ছি। পারলে তাকে আমার সামনে নিয়ে এসো। বন্ধু হিসেবে এইটুকু করতেই পারো। লতা হাসল। লতার হাসি অর্থ মেঘ বুঝল না। লতা বলল, নিজে খুঁজে নাও। নিজ গুণে রাজমহলে প্রবেশ করেছে তো, এখন তাকে নিজেই খুঁজে নাও। মেঘ বলল, তোমার কি মনে হয় আমি খুঁজে পাবো না? লতা বলল, সবল চোখে অন্ধ যে জন, সে জনের খুঁজে পাওয়া সে তো বৃথা চেষ্টা। কি বললে? মাধবী এগিয়ে গেছে। তাড়াতাড়ি যাও। মেঘ মাথা নাড়িয়ে চলে গেল। লতা আপন মনে হাসল। পদ্মার স্বামীর রাজ্য থেকে পত্র এলো। পত্র খুলে রাজা চিন্তিত হয়ে পড়লেন।